যে একটা বড় অংশ মানে হারিয়ে যাওয়া লুট হওয়া একটা অস্ত্রের একটা বড় অংশ এখনও আমরা উদ্ধার করতে পারিনি, যেটা 1300-র কাছাকাছি। তা আমি যেটা বলছিলাম যে এই অস্ত্র উদ্ধারের কার্যক্রমটা আমি আমার বক্তব্যের সময় বলেছি যে এই কার্যক্রমটা চলমান রয়েছে এবং প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করছি। আমি গত 24 ঘন্টার কথা যদি বলি, যে গতকাল সকাল 7টা থেকে আজকে সকাল 7টা, এই 24 ঘন্টায় আমরা 15টি অস্ত্র উদ্ধার করেছি এবং এই অস্ত্র উদ্ধারটা ড্রাস্টিক্যালি বেড়ে গেছে 20 তারিখের পরে, যখন আমরা এই 1 লক্ষ সেনা মোতায়েন করেছি। এবং আমি যেটা বলছিলাম যে গড়ে আমরা প্রতিদিন 2000 থেকে 2500 এর মাঝামাঝি আমরা টহল পরিচালনা করছি। আমরা পুলিশ, র্যাব, বিজিবি সকলকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। এটা চলমান থাকবে এবং ইনশাল্লাহ আমাদের সামনে আরও সাকসেস আপনারা দেখতে পাবেন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোস্তফা মল্লিক। আমার খুব ছোটো ছোটো দুটো প্রশ্ন। সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যে চ্যালেঞ্জ, যেটা আপনারা নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা যে সাম্প্রতিক সময়ে একটা ভয়ঙ্কর রকমের জিনিস হচ্ছে, সেটি হচ্ছে ধরুন আমি চ্যানেল আইতে আছি, হুবহু চ্যানেল আইয়ের ওয়েবসাইট, চ্যানেল আইয়ের ফেসবুক পাতা, সম্পাদক, বার্তা সম্পাদক সবই তারা, বাট আসলে এটা অন্য কোনো জায়গা থেকে করা না। এটা একটা ভোট কেন্দ্র দখলের চেয়েও ভয়ঙ্কর রকমের একটা অবস্থা। বিটিআরসিকে এর মধ্যে জানানো হয়েছে এই বিষয়গুলো। এই ক্ষেত্রে আসলে আপনারা কোনো কাজ করছেন কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু 62টা জেলায় আপনারা অবস্থান করছেন, নির্বাচনের পরেও অনেক সহিংসতা ঘটে, ওখানে কতদিন পর্যন্ত থাকবেন এবং শেষমেশ সিভিল প্রশাসন থেকে কবে আপনারা আবার ক্যান্টনমেন্টে চলে যাবেন? ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি, যে সোশ্যাল মিডিয়ার যে চ্যালেঞ্জটির কথা, আমি কিন্তু আমার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আমার সাথে একমত হবেন। আমি কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম, বিকজ এটাই হচ্ছে আমাদের এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সোশ্যাল মিডিয়া শুধু না, এর সঙ্গে যদি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যোগ করে দিই, তাহলে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একজনের চেহারা শুধু থাকলেই হলো, যে কোনো কিছু তৈরি করা সম্ভব। সেটা একটা বড় চ্যালেঞ্জ। এই জন্যই আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছি যে আপনারা যদি তাৎক্ষণিকভাবে যে কোনো একটা মিথ্যা বা অপতথ্যের প্রচারের আগেই আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া, যেটা সেখানে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি যে জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় সেল তৈরি করা হয়েছে, সম্মানিত সেনাবাহিনীর প্রধান এটা বারবার করে এটা ব্যক্ত করেছেন যে এই সমস্ত সেল থেকে, যেখানে সকল কেন্দ্রের এবং সকল জায়গার ইনফরমেশনগুলো এক জায়গায় থাকবে, সকল তথ্য ভান্ডার যেটা থাকবে, সেখান থেকে যদি নিয়মিতভাবে একটা প্রেস ব্রিফিং করা যায় আপনাদেরকে, সো যেই তথ্যটা সঠিকভাবে আপনারা যদি প্রচার করেন, তাহলে হয়তো এই অপতথ্যের যে প্রচারটা সেটা রোধ করা সম্ভব হবে। দ্বিতীয় যেটা বললেন যে আমরা কতদিন থাকবো নির্বাচনের পরে, এটা একদমই হচ্ছে সরকারের সিদ্ধান্ত। আমরা আজকে যে মোতায়েন হয়েছি, এটা যেমন সরকারের সিদ্ধান্তে আমরা মোতায়েন হয়েছি, ঠিক একইভাবে আমরা কবে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব, সেটাও সরকারের সিদ্ধান্ত। তো সময় বলে দিবে, সরকার যখন বলবে আমরা ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। পরবর্তী আমরা বিভিন্ন সময় দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী 5 আগস্টে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখেছি মব তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়েছে। এমনকি ডেইলি স্টার প্রথম আলোতে যখন হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনকি পুলিশ মাঠে ছিল, দাঁড়িয়ে ছিল, তারা নিশ্চুপ ছিল। যদি ভোটের দিন এমন পরিস্থিতি তৈরি হয়, মব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল অথবা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা, সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে, অথবা সেনাবাহিনীর উপর মানুষ আস্থা রাখতে পারে কিনা যে ওই দিন ভোট কেন্দ্র এবং ব্যালট বাক্স ছিনতাই করা থেকে মানুষকে বিরত রাখা যাবে, অথবা মব তৈরিটা কেন যাবে? ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যে আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মবের কথা বললেন, মবের ইনসিডেন্ট আমরা দেখেছি, প্রথম আলো প্রসঙ্গ আনলেন আপনি। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে বলেছি যে সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে এই আস্থাটা দেয়া, একটি স্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন
অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা সকলের কাছে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন যে একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয় আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি জামিউল হাসান শিবু, ইত্তেফাকে আছি। আমার প্রশ্নটা হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় দল, রাজনৈতিক দল নিষিদ্ধ কার্যক্রম, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এই নির্বাচন থেকে বাহিরে আছে এবং এই দলটি অনেক নেতাকর্মী বাহিরে আত্মগোপন করে আছে, দেশের ভিতরেও আত্মগোপন করে আছে। তো আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বা ভার্চুয়াল জগতে দেখছি যে এই দলটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক থ্রেট, হুমকি, ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে, না যাওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কি এখন পর্যন্ত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে পর্যন্ত এই দলটির পক্ষ থেকে কোনো থ্রেট পেয়েছে কিনা, আর যদি পেয়ে থাকে বা এই ধরনের থ্রেট বা জঙ্গিদের থেকে থ্রেট, এটার বিষয় প্রতিরোধের জন্য কি ধরনের আপনাদের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাজনৈতিক বিষয়গুলোতে আমি আলোচনায় যাব না। আমাদের প্রস্তুতির ব্যাপারটা আমি আপনাকে জানাতে পারি। সেটা হচ্ছে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধের জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষত সেনাবাহিনী এই সকল নাশকতা প্রতিরোধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম জামিল, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একটি দল ক্ষমতা দেখাচ্ছে, মাসল পাওয়ার দেখাচ্ছে, আক্রমণ করছে দলের নেতাকর্মীদের উপরে। পক্ষান্তরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে একটি দল তাদের নিজেদের প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এবং সেটা তারপর নির্বাচনে ব্যবহার করার পায়তারা করছে। পাল্টাপাল্টি অভিযোগের এই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাজ এ মেজর স্টেক হোল্ডার ইন দ্য আপকামিং ইলেকশন, আপনারা প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আপনাদের পক্ষ থেকে কোনো আহ্বান থাকবে কিনা বা আপনারা আপনাদের অবস্থান থেকে কিছু বলবেন কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আর মাত্র এক সপ্তাহেরও কম সময় বাকি আছে ইলেকশনে, সেখানে এখনও মানুষের মাঝে একটা সংশয় রয়ে গেছে যে আসলে ইলেকশনটা কীভাবে হবে, কতটুকু এনভায়রনমেন্ট কতটুকু আসলে হয়েছে, ভোট হবে কি না, এরকম একটা সংশয় রয়ে গেছে। এখানে কি আসলে সরকারের পক্ষ থেকে কোনো ব্যর্থতা দেখছেন কিনা, যে ইলেকশন এনভায়রনমেন্ট এখনো করা যায়নি? পরের প্রশ্নটা আগে দিয়ে ফেলি উত্তর। এই যে সংশয়ের কথা বললেন, এই সংশয় দূর করার জন্যই কিন্তু সম্মানিত সেনাবাহিনী প্রধান সকল বিভাগে ব্যক্তিগতভাবে গিয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের সাথে নিয়োজিত থাকবেন বা সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। এবং আমি প্রথমেই বলেছি দুটো উদ্দেশ্য নিয়ে উনি গিয়েছিলেন। একটা হচ্ছে তাদেরকে আস্থা দেয়া যে তাদের যে কোনো সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে জনগণকে আস্থা দেয়া এবং ওই বার্তাটা সুস্পষ্টভাবে দেয়া যে সকল বাহিনী, সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত। এবার প্রথম অংশটাতে আসি, যেটাতে বললেন যে একটা পাল্টাপাল্টি অভিযোগের। নির্বাচনের একটা সংস্কৃতি আছে আমাদের দেশে, এই সংস্কৃতির সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত। সো এই পাল্টাপাল্টি অভিযোগের এই সংস্কৃতিটা চলমান, এটা চলছে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে আমাদের ইনভলভমেন্টের আমরা করছি না। যে বাট কোনো কারণে যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, সাধারণ মানুষ যদি এর দ্বারা কোনো অসুবিধার সম্মুখীন হয় এবং অসামরিক প্রশাসন যদি মনে করে যে সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে, আপনাদেরকে বুঝতে হবে যে নির্বাচনের মূল দায়িত্বটা হচ্ছে জেলাতে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আইন শৃঙ্খলা রক্ষার মূল কাজটা হচ্ছে এসপি, পুলিশ এটা করে। এই অসামরিক প্রশাসন এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য আমরা মাঠে মোতায়েন রয়েছি।
চাওয়া মাত্র আমরা যে চাইবা মাত্র যে কোনো সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিব। আসসালামু আলাইকুম, আমার নাম নিশাদ, আমি দেশ টিভিতে কাজ করি। আমার সরি, আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, আসলে আমি খুঁজে পাচ্ছি না যে। জি, থ্যাংক ইউ। আমার যেটি জানার বিষয় সেটি হচ্ছে, আমরা রোহিঙ্গা ক্যাম্পে দেখছি যে সেখানে সশস্ত্র কয়েকটি বাহিনী রয়েছে, তাদের 4টি বাহিনী ইতিমধ্যেই আলোচিত। তাদের কাছে অনেক ভারী অস্ত্র রয়েছে এবং একই সাথে পাহাড়েও ইউপিডিএফ, জেএসএস সহ 4-5টি সংগঠন রয়েছে, তাদের কাছেও ভারী অস্ত্র আছে। তো এই অস্ত্রগুলো আমাদের বাংলাদেশের নির্বাচনের জন্য হুমকি হিসেবে দেখছেন কিনা, প্রভাব ফেলবে কিনা, এবং সেক্ষেত্রে আপনারা সেই বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে কাজ করছেন সেই বিষয়টি একটু জানতে চাই। আর একটা বিষয়, নির্বাচনের দিন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে দেখা যায় ভোট কেন্দ্রের ভেতর বা আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে, কিন্তু ঠিক তার একটু বাইরে যদি যায় অনেক সাধারণ ভোটাররা আছে, তাদেরকে বেশি শক্তি ব্যবহার করে স্ব এলাকার প্রভাবশালী যারা থাকে তারা বাধাগ্রস্ত করে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা চাইলে সেনাবাহিনী কী ধরনের সহযোগিতা করবে? আর একটা বিষয় হচ্ছে, নির্বাচন পরবর্তী সময়ে অনেক সময় দেখা যায় সহিংসতার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত রয়েছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম সবসময়ই একটি সেন্সিটিভ জায়গা, এবং এ ব্যাপারে আপনারা জানেন যে শুধু বর্তমানে নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনের পূর্বাপর সময়েও আমরা ওখানে আমাদের সেনা মোতায়েন সার্বক্ষণিকভাবে থাকে। যেই আশঙ্কার কথা আপনি বলেছেন, আমরা এগুলো আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে নিয়েছি। এ ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ পর্যালোচনা করা হয়েছে এবং এটার সাথে সংশ্লিষ্ট যে সংস্থারা যারা কাজ করছে এবং আমাদের সেনাবাহিনী যারা ওখানে মোতায়েন করা আছে তাদেরকে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা আছে সকল ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট করে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রের ভিতরে বা আশেপাশে হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বাট সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের এ ব্যাপারেও এবার আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। এবং এ কারণেই আমরা এবার উপজেলা ভিত্তিক, ক্ষেত্র বিশেষে কেন্দ্র ভিত্তিক আমাদের ক্যাম্প স্থাপন করেছি, যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে, যাতে সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা হয় এবং নির্বিঘ্নে তারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। তৃতীয় যে প্রশ্নটি আপনি করেছিলেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা, আমার মনে হয় এখানে আরেকজন এই প্রশ্নটা করেছিলেন নির্বাচন পরবর্তী সহিংসতা। আমি তখনও বলেছি যে নিশ্চয়ই আমরা এটার জন্য সর্বাত্মক আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা উই আর ট্রেন ফর দ্যাট। থ্যাংক ইউ। আমি নুসরাত শারমিন, বৈশাখী টেলিভিশনে আছি। আমার প্রশ্নটা হলো, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় যদি ভোটার সংখ্যা ক্ষুণ্ণ হয় বা ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আশঙ্কা বোধ করে এবং পোস্ট ইলেকশন ফলাফল নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেনাবাহিনী যে মাঠে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ ছিল এটি তারা কিভাবে প্রমাণ করবে এবং এর দায় সেনাবাহিনী নেবে কিনা? দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটি হলো, নির্বাচনী কেন্দ্রগুলোর অবস্থা বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর রোলস অফ এঙ্গেজমেন্টটা কি হবে? বিজিবি বলেছে তারা কোনো অতিরিক্ত বল প্রয়োগ করবে না, এক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ। সো প্রথম যে অংশটি ছিল যে ভোট কেন্দ্রে সহিংসতা এবং পোস্ট ইলেকশন যদি কোনো হয় এবং আমাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী এবং দেশমাতৃকার সেবায় নিয়োজিত একটি বাহিনী। আমাদের এখানে আমরা যারাই সেনা মোতায়েন করা হয়েছে, সম্মানিত সেনাবাহিনী প্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আর আমাদের দায়িত্ব পালনকালে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আপনাদের মাধ্যমে জনগণ আমাদের নিরপেক্ষতার আর প্রমাণ আলাদা করে দিতে হবে না বলে আমি মনে করি। আর দ্বিতীয় যেটা বলেছেন যে অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে বিজিবি বলেছে তারা অতিরিক্ত বল প্রয়োগ করবে না, আমরা কি করব? সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অফ এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের
মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমার নাম তামজিল রহমান, আমি নিউ এজ পত্রিকায় কাজ করি। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনে সেনাবাহিনী বাইরে বিভিন্ন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছে, কিন্তু ভোট কেন্দ্রকে কেন্দ্র করে যে এরকম কিছু অভিযোগ আসছে যে ফেক ভোটার কিউ তৈরি করে রাখা, দেন হচ্ছে লিঙ্গারিং করা যাতে ভোট কেন্দ্রে ভোটাররা প্রবেশ করতে না পারে যারা আছে, এবং ফেক ব্যালট, এবং আরও কিছু অভিযোগ আছে যে ফেক সিল যেগুলো নিয়ে ভোট কেন্দ্রের, এবং লক্ষ্মীপুরে আমরা দেখলাম যে গত মঙ্গলবার একজনকে গ্রেফতার করা হয়েছে। তো এই বিষয়গুলো যদি ঘটে যে নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী 1 লাখের মতো ফোর্স থাকবে মোতায়েন নির্বাচনে, তাহলে সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনীর কোনো অবস্থান থাকবে কেন, এগুলো নিরসন। ধন্যবাদ। আপনি যে ঘটনাগুলোর উল্লেখ করলেন, এগুলো সবগুলোই হচ্ছে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। নির্বাচনের আচরণবিধি দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং তার জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রয়েছেন। সো এই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা গত কয়েকদিন হয়তো আপনার সংবাদ মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়াতেও এসেছে যে আপনারা দেখেছেন যে যেখানেই নির্বাচন কমিশন এবং এই ম্যাজিস্ট্রেটরা আমাদের সহায়তা চেয়েছেন, আমরা তাদের সাথে গিয়েছি, এবং কিছু ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে জরিমানা করা হয়েছে, ক্ষেত্র বিশেষে আটক করা হয়েছে। সো এই ধরনের কোনো সহায়তা যদি আমাদের কাছে নির্বাচন কমিশন চায় বা অসামরিক প্রশাসন চায়, রিটার্নিং কর্মকর্তারা যদি আমাদের কোনো সহায়তা চান, তাহলে যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে আমরা প্রস্তুত থাকবো। এখানে একটা প্রশ্ন ছিল। জি। আলফাজুল রাকিব, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। জি। নির্বাচনে যে কয়েকদিন আগে যে একটা প্রশ্ন ছিল, নির্বাচনের কয়েকদিন আগে আমরা দেখলাম যে আফগান সরকারের একজন উচ্চপদস্থ অফিসিয়াল উনি বাংলাদেশে এসে লস্করে তাইবার কয়েকজন মেম্বারের সাথে কোত্থেকে? আফগান গভর্নমেন্টের একজন ওকে। উনি লস্কর তাইবার হচ্ছে কয়েকজন লোকাল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে এসে মিটিং করলেন, এবং নির্বাচনের তো এটা কোথাও মানে মাস ছয়েক হয় নাই আর কি। আর কনসিডারিং দ্য পারচেস অর্ডার্স, বাংলাদেশ আর্মি এই মুহূর্তে পুট করছে বাকি দুটো উইং সহ, মানে নেভি এবং এয়ারফোর্স সহ। আপনার কি এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কোনো ইমিনেন্ট থ্রেট প্রেজেন্ট আছে বলে মনে করেন কিনা? এবং এই যে জঙ্গি গোষ্ঠীগুলা ওপেন ওয়াইড বাংলাদেশে ধরেন হইতেছে, মিটিং করতেছে আরেকটা দেশের হাই অফিসিয়ালদের সাথে, এই ব্যাপারে বাংলাদেশ আর্মি কিংবা এটার ইন্টেলিজেন্স উইং কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? পোস্ট ইলেকশন ইলেকট্রাল ভায়োলেন্সের ক্ষেত্রে এইগুলোর কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। এই ধরনের গোয়েন্দা তথ্য আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি জানতে চাওয়া হয়, তাহলে তারাই সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারবে। বাট সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা চিন্তা করছি না। আপনার কোনো অংশ কি মিস করলাম আমি? আপনি আচ্ছা, যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সশস্ত্র বাহিনী, আর যার মূল অংশটা বাংলাদেশের জন্য হচ্ছে সেনাবাহিনী। সো সেনাবাহিনীকে তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়, এবং প্রস্তুত রাখতে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক অস্ত্র, আধুনিকায়ন, প্রশিক্ষণে আধুনিকতা আনা, এগুলো চলমান প্রক্রিয়া। এরই অংশ হিসেবে আমাদের এই প্রক্রিয়া চলমান রয়েছে। এটা আলাদা করে কোনো কিছু নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আসসালামু আলাইকুম, আমি নাসির উদ্দিন সোহেব, দৈনিক সংগ্রামে আছি। জি। সম্প্রতি একটি রাজনৈতিক দলের 2 জন শীর্ষ নেতার এক্স বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওই শীর্ষ নেতার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে যা চরম বিভ্রান্ত সৃষ্টি করছে এবং নির্বাচনে এফেক্ট করতে পারে বলে বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই হ্যাকারদের ব্যাপারে, যারা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করছে বা ভবিষ্যতে এরকম নির্বাচনের আগে আরও অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, এ ব্যাপারে সেনাবাহিনীর আগে সেকশন বা আপনারা কোনো ভূমিকা রাখছেন কিনা হ্যাকারদের ধরার জন্য বা চিহ্নিত করার জন্য? ধন্যবাদ। আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা যাতে এই আক্রমণের শিকার না হই, সেই প্রস্তুতি আমরা আমাদের নিয়েছি। আর এর বাইরে প্রত্যেকের যার যার জায়গা থেকে এই প্রস্তুতিটা তো তাকে নিতে হবে। আর আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে সেনাবাহিনী তার যে সমস্ত আইডি সাইট আছে সেগুলো যাতে হ্যাক না হয় সে ব্যাপারে যতটুকু প্রস্তুতি নেওয়ার সেই প্রস্তুতি আমরা নিয়েছি এবং নিচ্ছি। বিকজ এটা প্রতিনিয়ত যেভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে, এটা প্রতিনিয়ত নতুন নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে, তো সে ব্যাপারে আমরা আমাদের প্রস্তুতি রাখছি।
জি, আমি শাহাদাত হোসেন পরশ, আমি সমকাল থেকে বলছি। আমার দুইটা ছোট্ট প্রশ্ন। একটা হলো যে আপনার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের নিজস্ব কোনো আপনার থ্রেট অ্যানালাইসিস রয়েছে কিনা? থাকলে সেটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হতে পারে এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো থ্রেট অ্যানালাইসিস রয়েছে কিনা? সেকেন্ড, আপনার আরেকটা প্রশ্ন হলো আপনার 3 বাহিনীর প্রধান গাজীপুরে গিয়েছিলেন এই 2-3 দিন আগে। সেখানে আপনার নৌবাহিনীর চিফ বলেছেন যে আপনার এবার নির্বাচনে নৌবাহিনী এবং আপনার সশস্ত্র বাহিনী আপনার নন লিথাল উইপেন ব্যবহার করছে। সেই নন লিথাল উইপেন তারা আপনার পুলিশের কাছ থেকে নিয়েছেন। এখন পর্যন্ত 3 বাহিনী আপনার নন লিথাল কি সংখ্যক নন লিথাল উইপেন পুলিশের কাছ থেকে নিয়েছে? ধন্যবাদ। প্রথম অংশ যেটা যে নির্বাচনের আগে পরে থ্রেট অ্যাসেসমেন্ট, অবশ্যই একটি সেনাবাহিনী তার কর্মপন্থায় প্রথম কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে থ্রেট অ্যাসেসমেন্ট। সো আমরা অবশ্যই এটা একটা থ্রেট অ্যাসেসমেন্ট করেছি এবং তদনুযায়ী আমাদের এই মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় যে অংশটি বললেন যে 3 বাহিনী প্রধান গাজীপুরে গিয়েছিলেন, আমি আবারও বলি আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবার কাছে পৌঁছানো জরুরি। গিয়েছিলেন শুধুমাত্র এইটুকু আশ্বস্ত করার জন্য যে সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। আরেকটি প্রসঙ্গ এনেছেন লং লেথাল ওয়েপনের ক্ষেত্রে। আপনারা জানেন যে গত 1.5 বছর যাবৎ সেনাবাহিনী তাদের নিজস্ব যে রোল তার বাইরে এসে আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং যেটা করতে গিয়ে তাদেরকে তাদের নিজস্ব যে প্রশিক্ষণ তার বাইরে এসে কিন্তু তাদেরকে পুলিশিং করতে হয়েছে। পুলিশের অনেক কাজ তাদেরকে করতে হচ্ছে। আমরা এই জন্য পূর্ব থেকেই এই ধরনের নন লেথাল ওয়েপন এবং রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে ইকুইপ করেছি, ক্ষেত্র বিশেষে তাদের প্রশিক্ষণও দিয়েছি। নির্বাচন কেন্দ্রিক কথা যদি বলি, আমরা নির্বাচনকে সামনে রেখে আরও বেশ কিছু রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট আমরা আমাদের সেনা সদস্যদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তারা মাঠে এই মুহূর্তে তারা দায়িত্ব পালন করছে সেগুলো সহ। আমরা পুলিশের কাছ থেকে কোনো ধরনের নন লেথাল ওয়েপন গ্রহণ করছি না। আজকে ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, আই এম হিয়ার, যতক্ষণ লাগে। আপনাদেরকে আপনারা কি আশ্বস্ত করবেন যে অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও যে অন্তত ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাবে, কোনোরকমভাবে মানে প্রতিবন্ধকতার তারা শিকার হবে না এবং তারা কোনোরকমভাবে আঘাত প্রাপ্ত হবে না, এটুকু এনশিওর করতে পারবেন? এই একটা চেষ্টাই কিন্তু আমরা সবাই মিলে করছি। কারণ একটা ভোট তখনই সফল হবে যখন ভোটাররা নির্বিঘ্নে, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার মতামতটা দিতে পারবে। একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের এটা হলো মূল প্রধান উপজীব্য এবং যে কারণেই আমরা কিন্তু সার্বক্ষণিক এই চেষ্টাটাই করছি। এই যে আমাদের এত টহলের কথা বলছি, আমরা 544টা ক্যাম্প স্থাপন করেছি। প্রতিটি ক্যাম্প থেকে গড়ে যদি 8 থেকে 10টি টহল বাইরে যায়, তার মানে অ্যাট এ টাইম 50,000-এর মতো টহল বাইরে থাকবে। তো এটা কিন্তু হিউজ। আমি 50,000 বলছি, 5,000-এর মতো টহল বাইরে থাকবে। সো এইটার একটাই কারণ যে যাতে সাধারণ মানুষ তারা আত্মবিশ্বাস পায় যে না, আমি নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবো। তো এই চেষ্টা আমাদের সর্বাত্মক থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এবার নির্বাচনে আপনি বলেছেন যে প্রায়, আমরা ইতিমধ্যে নিউজে করেছি যে প্রায় 1 লাখ সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হচ্ছে। জাস্ট এর আগে নির্বাচনে 24 সালের নির্বাচনে সেনাবাহিনীর কত সদস্য মোতায়েন ছিল? যদি বাড়তি থেকে থাকে তাহলে এটা কি কারণে এই বাড়তি মাত্র 1-1.5 বছরের মধ্যে কেন এই বাড়তি নিয়োগটা দেওয়া হচ্ছে যদি হয়ে থাকে বাড়তি? পাশাপাশি যদি বলি যে গত 2 দিন আগে টিআইবি রিপোর্টে একটা রিপোর্ট বেরিয়েছে যেটা হচ্ছে যে গত 17 মাসে প্রায় 6 শতাধিক সহিংস ঘটনা ঘটেছে এবং 150-এর উপরে লোক মারা গেছে। প্রায় দীর্ঘদিন ধরে সেনাবাহিনী মাঠে আছে সিভিল প্রশাসনের সাথে, এরপরও এই সহিংস ঘটনাগুলো কেন ঘটছে এবং এই ঘটার পিছনে আসলে সেনাবাহিনী কতটুকু দায়িত্ব পালন করছে বলে আপনি বলেন?
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। এটা আমাকে সুযোগ করে দিচ্ছে যে এই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য। প্রথম যেটি, যে আমরা 1 লক্ষ সেনা সদস্যের কথা বারবার বলছি কেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42,000 সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম, আর এবার 1 লক্ষ। তাহলে কেন এই বিশাল পার্থক্য এবং কেন এই এত বড় সংখ্যায় আমরা মাঠে গেলাম? অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে, আমি শুরুতে আপনারা খেয়াল করেছেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিপত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। এবার আমি যে কথাটা একটু আগে এখানে একজন জানতে চেয়েছিলেন, যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় যে যানবাহন, সেই যানবাহন আমাদের অপ্রতুল। আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যাতে তারা আমাদের রিকুইজিশন করে গাড়ি দেয়, সেটাও যখন দিতে পারছে না, আমরা গাড়ি হায়ার করে হলেও যাতে আমাদের এই সেনা সদস্যরা নিয়মিত টহলে থাকতে পারে, এবং তার জন্য তারা প্রস্তুত। আমাদের সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা ঢাকার বাইরে গেলে দেখবেন, ঢাকার ভিতরে আপনারা দেখেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত তারা টহল পরিচালনা করছেন শুধুমাত্র এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য, এবং এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। আপনি যে তথ্যটা বললেন পরবর্তী অংশে, যে টিআইবির যে রিপোর্টটা, যে 600-র বেশি সহিংস ঘটনা ঘটেছে এবং 150-র বেশি নিহত। যে কোনো সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না কোনো সহিংসতা ঘটুক, বাট ঘটেছে। আমরা চাই না কোনো হতাহতের ঘটনা ঘটুক, বাট ঘটেছে। এখন যদি আমাকে যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কি করে ঘটলো, তো সেনাবাহিনী 20 জানুয়ারি আগ পর্যন্ত 35,000 মাঠে ছিল। এই 35,000 থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। যদি আমরা না থাকতাম তাহলে কি এটা বাড়তো না কমতো? আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে, এবং আমি চাই যে আপনাদের মাধ্যমে এই উপলব্ধিটা সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা একটা জনবহুল দেশ, অনেক মানুষের দেশ। এর মাঝে আমরা 1 লক্ষ সেনা সদস্য নিয়োগ করার পরও সেটা সত্যিকার অর্থে অপ্রতুল। দুর্গম জায়গা আছে, বিপদসংকুল কেন্দ্র আছে, সব জায়গায় ফিজিক্যালি আমরা থাকতে পারছি না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সৈনিকেরা কোনো ধরনের তাদের বিশ্রাম নিয়ে তারা চিন্তিত না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা খবর বা একটা সংবাদ, একটা ইন্টেলিজেন্স কোনো রিপোর্ট সঙ্গে সঙ্গে তারা ছুটে যাচ্ছে। এবং যে কারণে আমি বলেছি যে 20 জানুয়ারির পর থেকে, যখন থেকে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন হয়েছে, তারপর থেকে এই ঘটনাগুলো কমে এসেছে। এখন একটা বিষয় আমি আপনাদের কাছে সাহায্য চাইব। আপনাদের কাছেও আমি জানি অনেক সময় অনেক তথ্য আসে। এই তথ্যটা যদি আপনারা আগে থেকে আমাদেরকে অবগত করতে পারেন, ক্যাম্পকে জানাতে পারেন, লোকাল ক্যাম্পকে জানাতে পারেন, তাহলে কিন্তু আমরা দ্রুত গতিতে আমরা সেটা মোকাবেলা করতে পারি। তাহলে সহিংসতাটা এড়ানো সম্ভব হয়। কিন্তু একটা জিনিস ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আমাদের কাছে আসে, তখন এটা আর কিছু করার থাকে না। তো আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি যে এই যে তথ্য, এবং আমি আপনার মাধ্যমে বলবো যে এই 20 জানুয়ারির পর থেকে যদি আপনারা এখনকার তথ্য যদি সংগ্রহ করেন, তাহলে দেখবেন যে কত বড় পার্থক্য। শুধু এটুকুই বলবো যে আমাদের উপস্থিতি জনমনে একটা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে, এবং আপনারা যদি সাথে থাকেন এবং সঠিক তথ্যটা যদি রাইট টাইমে যদি আপনারা প্রকাশ করেন, অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো।